আসসালামু আলাইকুম, কি অবস্থা? সবার কেমন আছেন? আজকের ভিডিওতে কথা বলবো খুবই কন্ট্রোভার্সিয়াল একটা ফোন নিয়ে। এই হচ্ছে Redmi Turbo 3। এটা গত বছরের এপ্রিলের দিকে রিলিজ হওয়া একটা ফোন, কিন্তু এই 2025-এর শুরুর দিকে এসে এই ফোনটা নিয়ে অনেক হাউকাউ শুরু হয়ে গেছে। এটার পিছনে মূলত বেশ কয়েকটা কারণ রয়েছে। প্রথমত হচ্ছে এর প্রাইসিং। এই ডিভাইসটা বর্তমানে বাংলাদেশের মার্কেটে 27 থেকে 28 হাজার টাকায় পাওয়া যাচ্ছে, কিন্তু এই প্রাইস রেঞ্জে এটা যে স্পেক্স অফার করে এটা সত্যিই অ্যামেজিং। কিন্তু সমস্যা যেটা হচ্ছে, এই ডিভাইসটার অ্যাক্টিভেশন ডেট দেখা যায়। এটা আমরা হয়তো বা কেউই জানতাম না, কিন্তু রিসেন্টলি এটিসির একটা ভিডিওতে আমরা সবাই দেখেছি এর অ্যাক্টিভেশন ডেট চেক করা যায়, এবং চেক করার পর দেখা গেছে এই ডিভাইসগুলো 5-6 মাসের পুরনো, এবং ব্যাটারি সাইকেলও অনেকগুলোরই 100-র বেশি। এবং এটা শোনার পর আমাদের সবারই কম বেশি মাথা খারাপ হয়ে গেছে। এই ইনফরমেশনটা জানার পর এই ডিভাইসটার মনে হয় বিক্রি আমাদের মার্কেটে আরো অনেক বেড়ে গেছে। তাহলে এই ডিভাইসগুলো কি আসলেই এতটা খারাপ? এত ভালো স্পেক্স এবং এরকম একটা অ্যাট্রাকটিভ প্রাইস থাকার পরে এই ডিভাইসটা কি আসলে নেওয়াটা আমাদের জন্য ঠিক হবে? সো আজকের ভিডিওতে এই Redmi Turbo 3 এটা নেওয়ার আগে কোন কোন বিষয়গুলো চেক করতে হবে, এবং আসলেই এই প্রাইস রেঞ্জে এই ডিভাইসটা নেওয়াটা কি কতটুকু যুক্তিসঙ্গত হবে সেটা নিয়েও কথা বলবো। তো শুরুতে কথা বলা যাক সবচেয়ে মোস্ট আস্কিং কোশ্চেন এই ডিভাইসটা নিয়ে। 27-28 হাজার টাকায় এই ডিভাইসগুলো যেটা বাংলাদেশের মার্কেটে পাওয়া যাচ্ছে, তার সবগুলোই কি ইউজড? না ভাই, সত্যি কথা যেটা হচ্ছে সবগুলো ইউজ না। অনেক শপ ওনার আছে তারা হয়তো বা জানেনও না, আনার পর অ্যাক্টিভেশন ডেট চেক করতে গেলে দেখা যাচ্ছে কয়েক মাস আগের অ্যাক্টিভেটেড একটা ডিভাইস। তবে অনেকে আছে আবার জেনেও এটা সেল করছেন। আবার অন্যদিকে কিছু কিছু শপ ওনার এই ডিভাইসগুলো কম প্রাইসে কিনে এনেও তারা বেশি প্রাইসে সেল করছেন, এইটা বলে যে এটা ইনঅ্যাক্টিভ সিল প্যাক, তাদের প্রাইস কিছুটা বেশি পড়েছে। কিন্তু সত্যিকার অর্থে এখনকার মার্কেটে এই ডিভাইসটা আসলে 27 থেকে 30 হাজার বা 32 হাজার টাকা এর বেশি প্রাইস হওয়ার কথা না। সো কি কি বিষয় আগে চেক করতে হবে সেটা নিয়ে কথা বলা যাক। আমার হাতে যে ডিভাইসটা আছে এটা আমি অ্যাক্টিভেশন ডেট চেক করলাম। এটাও অ্যাক্টিভেটেড ছিল, কিন্তু এটা হচ্ছে ডিসেম্বরের 15 তারিখে অ্যাক্টিভেট করা। আর আমার এই ভিডিওটা শুট করার সময়ের ডেট হচ্ছে জানুয়ারি 3 তারিখ। তার মানে খুব একটা বেশি সময় হয় না এটা অ্যাক্টিভেট করার। এখন আপনি প্রশ্ন করতে পারেন যে ভাই, রিসেন্টলি অ্যাক্টিভেট হলেও এটা তো আসলে অ্যাক্টিভেটেড ডিভাইস। ওয়েল, নিউজ ফ্ল্যাশ, বাংলাদেশের মার্কেটে ম্যাক্সিমাম ডিভাইসই কিন্তু অ্যাক্টিভেটেড অবস্থায় আসে। অনেক শপ ওনার সেটা বলেই সেল করেন, আবার অনেকে সেল করেন না। আইফোন, স্যামসাং এর ফ্ল্যাগশিপ ডিভাইসগুলো এত কম প্রাইস বাংলাদেশের মার্কেটে কেন পাওয়া যায়? সেটার ম্যাক্সিমামই লাগেজ পার্টির ফোন, এবং আনার সময় ম্যাক্সিমামই অ্যাক্টিভেট অবস্থায় থাকে। কিন্তু এর মানে এই না এই ডিভাইসগুলো একদম ফেলে দেওয়ার মতো বা এগুলি ফল্টি ডিভাইস। ম্যাক্সিমামই ট্যাক্স ফাঁকি দেওয়ার জন্য এই প্রসেসে বাংলাদেশের মার্কেটে নিয়ে আসেন। আপনারা যদি চেক করে দেখেন এটা জাস্ট 1 মাসের মতো সময় হয় অ্যাক্টিভেট হয়েছে, এবং এর ব্যাটারি সাইকেল কাউন্টও কম, তাহলে নিয়ে নিতে পারেন। আমি অনেক শপেই কথা বলেছি, অনেক ডিভাইসই তাদের কাছে অ্যাক্টিভেটেড আসার পরে তারা টের পেয়েছেন এটা অ্যাক্টিভেটেড ছিল। আবার অনেকে হয়তো ইচ্ছাকৃতভাবে অ্যাক্টিভেটেডটাই সেল করেন, সেটা তো তারা আর আমার সামনে স্বীকার করবেন না। আবার আরেক শপ ওনারের সাথে কথা বললাম, তার একটা লটের প্রায় 7-8টা এই Redmi Turbo 3 খারাপ ছিল, তাদের ডিসপ্লেতে সমস্যা ছিল, এবং সবগুলোই তাদের আলটিমেটলি চেঞ্জ করতে হয়েছে। এবং ওই ফল্টি ডিভাইসগুলো যে কয়জন নিয়েছিলেন তাদের সবাই কিন্তু চেঞ্জ করে আবার রিপ্লেসমেন্ট ইউনিট নিতে পেরেছেন। সো এই ডিভাইসটা নেওয়ার আগে অবশ্যই আপনি এর অ্যাক্টিভেশন ডেট চেক করবেন, এবং শপ ওনারের সাথে কথা বলে নেবেন যে এটা যদি অ্যাক্টিভেটেড থাকে বা কয়েক মাস আগের অ্যাক্টিভেটেড থাকে তাহলে কিন্তু আমি এই ডিভাইসটা নিব না। আর যে কোনো ডিভাইসই কেনার ক্ষেত্রে আমি সবসময় সবাইকে বলি পরিচিত কোনো শপ থেকে নেওয়ার। অ্যাটলিস্ট যদি কোনো প্রবলেম থাকে আপনি দেওয়ার পর যেন ওরা আপনাকে সেই সাপোর্টটা দেয়। আমি যখনই কোনো ডিভাইস কিনি বা কাউকে যখন ডিভাইস কেনার কথা রেকমেন্ড করি, আমার পরিচিত 5-7টা শপ আছে, সেই সবগুলো থেকেই নেই, কেননা ওদের কাছ থেকে আমি আফটার সেল সার্ভিসটা বেটার পাই। অবশ্যই অবশ্যই চেষ্টা করবেন রিনাউন্ড বা পরিচিত সবগুলো, বা টেক রিভিউয়াররা যেসব দোকানের মোবাইল রিভিউ করে সেই সব পপুলার দোকানগুলো থেকে ডিভাইসগুলো নেওয়ার। তাহলে যদি কোনো কারণে আপনার খারাপ ডিভাইসও পড়ে, আপনি যদি তাদের কাছে দেন বা টেক রিভিউয়ারদেরও বলেন, তারা কিন্তু সেই প্রেসারে পড়ে হলেও আপনার ডিভাইসটা চেঞ্জ করে দেবে। আর তৃতীয়ত হচ্ছে, একটা ডিভাইস নেওয়ার সময় কিন্তু আপনি যদি কেয়ারফুলি দেখেন তাহলে কিন্তু আপনি নিজেই বুঝতে পারবেন যে এই ডিভাইসটা ইউজ নাকি আনইউজড। অ্যাক্টিভেশন ডেটের ইস্যুটা বাদেও আপনি যদি একটা নতুন ডিভাইস দেখেন তখন দেখবেন এর পলিটা কিন্তু খুব সুন্দরভাবে একদম টাইট ভাবে এখানে দেওয়া থাকে। আমাদের মার্কেটে যে সমস্ত পলি বা প্লাস্টিক ডিভাইসগুলোর উপরে কেনার পরে বসানো হয় সেটা কিন্তু দেখলে বোঝানো যায়, অনেক সময় সেটাতে দাগ থাকে, প্রপারলি ফিট হয় না। কিন্তু যেটা ম্যানুফ্যাকচারিং ভাবে যেই প্লাস্টিকে এই ফোনটা আসে সেটা কিন্তু দেখলেই বোঝা যায় যে এটা অরিজিনাল। তারপর সিল প্যাক, অনেকে যেটা বলে সিল প্যাকটাও কিন্তু সব দোকানেই চাইলেই কিন্তু প্যাকেট সিল প্যাক করে দিতে পারে, কিন্তু অরিজিনালি যখন আসে সেটার সিল প্যাক কিন্তু খুব একদম টাইট থাকে। আপনি দুটো যদি পাশাপাশি রাখেন তাহলে দেখলে বুঝতে পারবেন। যেমন আমার Redmi K80, ওইটার সিল প্যাকের ভিডিওটা যদি দেখেন ওটা দেখলে আপনি বুঝবেন ওটা একদম ইনট্যাক্ট একটা প্যাক ছিল।
আরেকটা যেটা হচ্ছে আপনারা এই চার্জিং পোর্টটার দিকে খেয়াল করলে দেখবেন যে এই চার্জিং পোর্ট গুলো কিন্তু যদি বারবার চার্জ দেওয়া হয় বা ইউজ করা হয় সেটা কিন্তু বোঝা যায় বা ঘষার হালকা একটা দাগ থাকে। সো এই সব বিষয়গুলো খেয়াল করে আপনি যদি কেয়ারফুলি পারচেস করেন তাহলে আশা করি কোনো রকম সমস্যা হবে না। সো এবার চলে আসা যাক এই ডিভাইসটার মূল রিভিউতে, কারণ এটা খুবই ইন্টারেস্টিং একটা ডিভাইস এবং 27,000 টাকা প্রাইস পয়েন্টে এই স্পেক্সে ইটস ট্রুলি অ্যামেজিং। নাও শুরুতেই কথা বলা যাক এর পারফরমেন্স নিয়ে। যেটা আমি আগে বলেছি, এই ডিভাইসটাতে দেওয়া হয়েছে স্ন্যাপড্রাগন 8s Gen 3 এবং বেস ভ্যারিয়েন্টে আমরা পাচ্ছি 12GB LPDDR5X RAM এবং 256GB 4.0 স্টোরেজ। এর AnTuTu স্কোর হচ্ছে 1.4 মিলিয়নের কাছাকাছি। এর Geekbench স্কোরও ছিল ভালো, যদিও মাল্টি কোরে স্কোর কিছুটা কম ছিল, তবে 3D মার্ক স্কোরে এই ডিভাইসটা একদম ফাটিয়ে দিয়েছে। সিপিইউ থ্রটলিং এ 60 মিনিটেও এই ডিভাইসটা 80% স্কোর মেইনটেইন করেছে, যেটা কিনা আসলেই অ্যামেজিং। এই ডিভাইসটা শুধু স্কোরিং এর দিক দিয়ে ভালো না, এর গেমিং পারফরমেন্সও ছিল বেশ ভালো। এই ডিভাইসটা দিয়ে পাবজি এবং কল অফ ডিউটি খেলেছি আমি, বেশ কনসিস্টেন্ট এবং স্মুথ পারফরমেন্স পেয়েছি। তবে পাবজিতে 90 FPS এর সাপোর্ট পাওয়া যায় না। তাছাড়া কল অফ ডিউটি এবং গেনশেন ইম্প্যাক্টে গ্রাফিক্স লোডিং এ একটু সমস্যা হয়, তবে গেম প্লে একদমই স্মুথ ছিল এবং খুবই কনসিস্টেন্ট ছিল। এই ডিভাইসটা দিয়ে গেনশেন ইম্প্যাক্ট হাইয়েস্ট 60 FPS এ খেলেছি আমি, এবং কল অফ ডিউটি খুব হাই গ্রাফিক্সে খেলার পরেও ডিভাইসটা কিন্তু তেমন একটা গরম হয়নি। ইভেন কন্টিনিউয়াস গেম খেলার পরেও এই ডিভাইসটা কিন্তু 40 ডিগ্রির উপরে টেম্পারেচার ওঠেনি। তবে বেঞ্চমার্ক স্কোর রান করার সময় এটি কিন্তু 45 ডিগ্রিতে চলে গিয়েছিল। তো যাই হোক, অ্যাটলিস্ট গেমিং এর ক্ষেত্রে এই ডিভাইসটা থেকে কোনো রকম কোনো প্রবলেম আপনি ফেস করবেন না, এতটুকু বলতে পারি। সো পারফরমেন্সের দিক দিয়ে বিবেচনা করলে Redmi Turbo 3 খুবই ভালো একটা ডিভাইস। সো কথা বলা যাক ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে। বিল্ড কোয়ালিটির দিক দিয়ে এই ডিভাইসটা হয়তো বা আপনাকে হতাশ করবে, কেননা এটা সম্পূর্ণ প্লাস্টিক বিল্ড একটা ফোন। এর ব্যাক এবং সাইডের ফ্রেম সম্পূর্ণ প্লাস্টিকের তৈরি। ফোনটার ডান সাইডে আমরা পাচ্ছি পাওয়ার বাটন এবং ভলিউম রকার, উপরের দিকে আছে মাইক, স্পিকার গ্রিলস এবং আয়ার ব্লাস্টার, আর নিচের দিকে আমরা পাচ্ছি সিম ট্রে, টাইপ সি পোর্ট এবং স্পিকার গ্রিলস। শুধুমাত্র 3mm হেডফোন জ্যাকটা মিসিং। তবে যেহেতু এটা গেমিং এবং পারফরমেন্স সেন্ট্রিক একটা ফোন, এখানে হেডফোন জ্যাক থাকাটা ম্যান্ডেটরি ছিল। খুবই হালকা পাতলা একটা ফোন। এর পাশাপাশি এতে দেওয়া হচ্ছে IP64 রেটিং। ফ্রন্টে আমরা পাচ্ছি 6.7 ইঞ্চ 1.5K 120 হার্জের অ্যামোলেড ডিসপ্লে এবং পিক ব্রাইটনেস হচ্ছে 2400 নিটস, এবং ফ্রন্টে দেওয়া হয়েছে গরিলা গ্লাস ভিক্টাসের প্রোটেকশন, এবং এর ডিসপ্লের কোয়ালিটি ইনডোর এবং আউটডোর সবখানেই ছিল ভালো। এই ডিভাইসটাতে আমরা পাচ্ছি ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। এটা যথেষ্ট পরিমাণে ফাস্ট এবং অ্যাকুরেট এবং খুবই ওয়েল পজিশনড। তবে এর ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটা অপটিক্যাল, আল্ট্রাসনিক না। খুবই চমৎকার একটা ডিসপ্লে। সাইডের বেজেলস খুবই থিন। কন্টেন্ট ভিউইং বা মুভি ওয়াচিং এর জন্য এই ডিভাইসটা খুবই এক্সিলেন্ট। তাছাড়া দুই পাশে ডুয়েল স্টেরিও স্পিকার্স থাকার কারণে এর সাউন্ডের কোয়ালিটি ছিল খুবই লাউড এবং ক্রিস্প। এটা ডলবি ভিশন এবং ডলবি অ্যাটমস দুটোই সাপোর্ট করে, কাজেই আপনি এই ডিভাইসটা থেকে বেস্ট কন্টেন্ট ভিউইং এক্সপিরিয়েন্স পাবেন। যদিও এই ডিভাইসটাতে প্রি ইনস্টলড নেটফ্লিক্স থাকে না, কিন্তু তারপরে এই ডিভাইসটাতে HDR10+ এবং ডলবি ভিশনের সাপোর্ট রয়েছে। তবে এর ডিসপ্লের একটা সমস্যা আছে, যেটা হচ্ছে এর অ্যাপ্রক্সিমিটি সেন্সরটা অতটা ভালো না। অনেক সময় দেখা যায় কাজ করতে একটু সময় নিয়ে নেয়। ডিসপ্লের একটা ড্রব্যাক বাদে বাকি সবই খুবই ভালো। এর হ্যাপটিক্সও খুবই চমৎকার। সো ওভারঅল এই প্রাইস রেঞ্জে এর ডিসপ্লে আসলেই ভালো। সো কথা বলা যাক ক্যামেরা নিয়ে। মেইন ক্যামেরাতে দেওয়া হয়েছে 50 মেগাপিক্সেলের সনি LYT600 এর একটা সেন্সর। আলট্রা ওয়াইডে এবারও দেওয়া হয়েছে 8 মেগাপিক্সেলের একটা সেন্সর। তবে এটা সনির 355 IMX এর একটা সেন্সর, কাজেই কাগজ কলমে এটা কিছুটা আপগ্রেড বলতে পারেন। ছবির কোয়ালিটি গুলো যদি আপনারা দেখেন, ম্যাক্সিমাম ছবিতে কিন্তু ডিটেলস মিসিং ছিল। তবে ভিডিওতে আমরা পাচ্ছি 4K 60 FPS এর সাপোর্ট, এবং ভিডিও কিন্তু বেশ ভালোই আসে এই ডিভাইসটা দিয়ে। ফ্রন্টের সেলফিতে দেওয়া হয়েছে 20 মেগাপিক্সেলের একটা সেন্সর। এটা দিয়ে শর্টস মোটামুটি ভালোই আসে, এবং এটা দিয়ে আপনি 1080p 60 FPS এ ভিডিও শুট করতে পারবেন। তো যাই হোক, এর বেশ কিছু ক্যামেরা স্যাম্পলস এবং ভিডিও স্যাম্পলস আপনাদের দেখার জন্য দেওয়া হলো। আপনারাই ডিসাইড করেন এর ছবির এবং ভিডিওর কোয়ালিটি কেমন। সফটওয়্যারে আমরা পাচ্ছি HyperOS বেসড অন Android 14, সাথে আছে 3 বছরের সফটওয়্যার আপডেটস। আর যেহেতু আমার এই ডিভাইসটা চাইনিজ রম, কাজেই চাইনিজ ফোনগুলোতে যেই সমস্ত ড্রব্যাকস বা প্রবলেম আমরা ফেস করি তার সবকিছু আপনি এটাতে ফেস করবেন। তবে যেহেতু গুগল প্লে স্টোরের সাপোর্ট রয়েছে, কাজেই খুব বড় রকমের সমস্যায় আপনি পড়বেন না। কথা বলা যাক ব্যাটারি ব্যাকআপ নিয়ে। এতে আমরা পাচ্ছি 5000 mAh এর ব্যাটারি ব্যাকআপ, এবং বক্সের সাথে আমরা পাচ্ছি 90 ওয়াটের একটা চার্জার। এবং এই চার্জার দিয়ে ফোনটা 0 থেকে 100% চার্জ হতে 40 মিনিটসের মতো সময় লাগে। এই ফোনটা মোটামুটি হেভি ইউজ করার পরে, অর্থাৎ গেমিং এবং সারাদিন ছবি টবি তোলার পরে, এই ডিভাইসের থেকে ব্যাকআপ আমি পেয়েছি 5 থেকে 5.5 ঘন্টার মতো, যেটা কিনা এখনকার দিনের ডিভাইসগুলোর সাথে কম্পেয়ার করলে খুব ভালো না, কিন্তু এই প্রাইস রেঞ্জে আমি বলবো ইটস অ্যাবভ অ্যাভারেজ।
কথা বলা যাক কানেক্টিভিটি নিয়ে। এই ডিভাইসটাতে আছে ডুয়েল সিমের সাপোর্ট, 12টা 5G ব্যান্ডস, ওয়াইফাই 6E, ব্লুটুথ 5.4 এবং NFC। সো সংক্ষেপে যদি বলি, এই ডিভাইসটা এই প্রাইস রেঞ্জে একটা খুবই ভালো ডিল। এই ডিভাইসটা আমরা খুব রিজনেবল প্রাইসে খুব ভালো স্পেক্স পাচ্ছি, খুব ইমপ্রুভড একটা ডিসপ্লে পাচ্ছি, ব্যাটারি ব্যাকআপ খুব একটা খারাপ না। একটাই ড্রব্যাক আছে, যেটা হচ্ছে এর ক্যামেরার ছবির কোয়ালিটি আমার কাছে খুব একটা ভালো লাগেনি। আর তাছাড়া এই ডিভাইসটা ইউজড হওয়ার একটা ইস্যু তো আছে, যেটা শুরুতে আমি ডিসকাস করেছি। সো ফাইনালি যদি বলি, 27 থেকে 28,000 টাকায় যদি এই ডিভাইসটা ভালো কোনো ইউনিট পান, ইনঅ্যাক্টিভ বা রিসেন্টলি অ্যাক্টিভেটেড, তাহলে আপনি চোখ বন্ধ করে নিয়ে নিতে পারেন। আদারওয়াইজ এটা অনেকেই ইনট্যাক বা সিল প্যাক বলে 36-37,000 টাকায় সেল করছে, ওইটা নেওয়ার আসলে কোনো যুক্তি নেই। যেটা আমি বললাম, রিসেন্টলি অ্যাক্টিভেটেড এবং অল্প কয়েকবার চার্জ দেওয়া হয়েছে বা আনার সময় জাস্ট অ্যাক্টিভ করে আনা হয়েছে, এই ধরনের ডিভাইস পান, তাহলে আপনি নিয়ে নিতে পারেন। কেননা এই প্রাইস রেঞ্জে এটা খুবই ভালো স্পেক্স, স্পেশালি যারা গেমিং এবং পারফরমেন্স ফ্রিক আছেন তাদের জন্য এটা খুবই ভালো একটা ডিভাইস। তবে আপনি যদি ছবি তোলার জন্য এই ডিভাইসটা নেওয়ার কথা চিন্তা করে থাকেন, তাহলে আমি বলবো স্কিপ করতে। সো রেডমি টার্বো 3 এটার রিফ্রেশ এবং বর্তমান পরিস্থিতি নিয়ে এই ছিল আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না, এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সো আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।